বামেরা তো তৈরি হচ্ছে, চাইবো বামেরা ময়দানে ফিরে আসুক, কিন্তু যেভাবে নোংরা রাজনীতি এই দুটো দল খেলছে, সেখানে বামেদের অস্তিত্ব কতটা রয়েছে নন্দীগ্রামে? না, এই যে এটাই তো দু দলেরই উদ্দেশ্য, এটাই যে বামপন্থীদের শেষ করো, সিপিআইএম কে শেষ করো। সে কারণেই দুজনেই পুরো গোটা গেমটা খেলছে, এবং এই গোটা গেমের যিনি মাস্টার মাইন্ড সেটা হচ্ছে আরএসএস। আরএসএস নির্দিষ্ট ভাবে পরিকল্পনা করে দিয়েছে যে বিজেপির নেতারা কি বলবে, তৃণমূলের নেতারা কি বলবে, এবং তারা কি বললে এই বাইনারিটা আরো সুকৌশলে প্রয়োগ করা যাবে এবং বামপন্থীদেরকে আরো কতটা আইসোলেট করা যাবে, সেই পরিকল্পনাটা ওনারা করছেন। তার ফলে আমি আপনাকে এই যে পূর্বে যা বললাম, যার ফলে এই সময়ে মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলোর কথা কেউ বলছে না। আপনি খুব মূল্যায়ন করে দেখুন, আমি এই যে আগামী 20 এপ্রিল আমাদের ব্রিগেড সমাবেশ হবে, সেই ব্রিগেড সমাবেশে আমরা যে দাবিগুলোর কথা বলেছি, যে কেন্দ্রীয় রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রশ্ন, এই সময় যেভাবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে, যে জীবনদায়ী ঔষধগুলোর দাম বাড়ছে, গোটা দেশে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে কেন্দ্রের বিজেপি সরকার বিক্রি করে দিচ্ছে, এবং শ্রম কোড লাগু করবার মধ্যে দিয়ে শ্রমিকদের যে অর্জিত অধিকার, সেই অধিকারগুলোকে কেড়ে নিতে চাইছে। আর 8 ঘন্টা কাজ থাকবে না, 12 ঘন্টা 14 ঘন্টা করতে হবে, তাদের পিএ নিশ্চয়তা থাকবে না, ইউনিয়ন করার অধিকার থাকবে না শ্রমিকদের, মালিক পক্ষের সঙ্গে বার্গেনিং করবার সুযোগ থাকবে না, এবং মালিক চাইলে কাজে রাখবে, না চাইলে সে বার করে দেবে, আপনি লেবার কমিশনের দ্বারস্থ হতে পারবেন না। এই যে সর্বনাশার নীতি আনছে, সেই ব্যাপারে দু দল কোনো কিছু কথা বলছে না। এবং আপনি পশ্চিমবাংলায় চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুট, এবং লাস্ট এই যে শিক্ষক নিয়োগ সহ, এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে যে লুট চলছে, গরিব মানুষের টাকা লুট হয়ে যাচ্ছে, এ ব্যাপারে কেউ কথা বলেনি। শুধু বলছে কি, এ বলছে হিন্দু বিপদে, সে বলছে মুসলমান বিপদে। আর আমরা বলছি কি, হিন্দুও বিপদে নয়, মুসলমানও বিপদে নয়, মানুষ বিপদে আছে, মানুষের কথা এরা বলবে না। এরা নিজেদের রাজনৈতিক স্বার্থে এই মেরুকরণটা চালাবে। মানুষের যে মূল সমস্যা, সেই সমস্যাগুলো থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দাও, যাতে মানুষ তার জীবন যন্ত্রণার কথাটা তুলে ধরতে না পারে, আর জীবন যন্ত্রণা যে আছে সেইটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হতে পারে, সেজন্য এই ভাগের রাজনীতিটা করো। সেটাই করছে গোটা পশ্চিমবাংলা। তার জন্য দেখছেন কেউ মানুষের জন্য কোনো কথা বলছে না। এই নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরে যেভাবে তৃণমূল বিজেপি, আমরা দেখেছিলাম লোকসভাতেও দেখেছিলাম, বুথগুলোকে দখল করে রেখেছিল, সেখানে তোমরা অনেকটাই পরাজিত হয়েছো। এবং আমি জানি না এখন মানুষ বলছে বামেরাই ভালো ছিল। নন্দীগ্রামের মানুষকে কতটা বোঝাতে পারছো যে তোমাদের দাবি দাওয়া, সামনে ব্রিগেডকে সামনে রেখে যে দাবি দাওয়াগুলো রয়েছে, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের সামনে কতটা তুলে ধরতে পারছো, এবং মানুষ কতটা বুঝতে পারছে তোমাদের উপরে আস্থা রাখছে? এই যে 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশের দাবিগুলো নিয়ে আমরা মানুষের কাছে নিরবিচ্ছিন্ন একটা প্রচার সংগঠিত করতে চাইছি, এবং মানুষকে এই যে যে দাবিগুলোর কথা আপনাকে বললাম, এই দাবিগুলোকে নিয়েই মানুষের কাছে যাচ্ছি, এবং এটা বলতে চাইছি এই সমস্যার সমাধানটা আমরা কেবলমাত্র লাল ঝান্ডা যে নীতি আদর্শ মতাদর্শ নিয়ে চলছে তারাই সমাধান করতে পারবে, এরা পারবে না। সে কারণেই এরা দেখছেন, ওরা বলছে বিজেপি এলাকায় এলাকায় প্রচার করছে, পোস্টার দিয়েছে, বলছে দুনিয়ার মানে এই বাংলার হিন্দু এক হোক। আমরা বলছি না, আমাদের স্লোগান হচ্ছে দুনিয়ার মজদুর এক হোক। সেই মজদুর হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, কারণ তাদের সমস্যাটা একই, হতে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। এবং আমরা যে এই ব্রিগেডের প্রচার করছি, আমরা দেখেছি বহু মানুষ যারা আমাদের থেকে দূরে সরে গেছিলেন, নড়ে গেছিলেন, বসে গেছিলেন, আমরা দেখছি যে তারা আবার পুনরায় বেরিয়ে আসছেন, এবং তারা বুঝতে পারছে যে তৃণমূল বিজেপি যেভাবে তাদেরকে কৌশলে ব্যবহার করছে। আমরা মানুষ তো আমাদের কাছে বলছে, বলে আমরা একটা সময় আমরা বুঝেছিলাম যে না, এদের দ্বারা হবে না, এটাকে দিয়ে এটা হবে, এটাকে দিয়ে এটা হবে, অর্থাৎ তৃণমূলকে দিয়ে বিজেপি, বিজেপিকে দিয়ে তৃণমূল। কিন্তু সেই মানুষ এখন বলছে যে না, তৃণমূল বিজেপি একদম সেটিং হয়ে বসে আছে, একে অপরের মধ্যে গোটা গেম খেলছে। কারণ কি না, তারা একদম শুরু থেকে দেখছে, সে সারদা হতে পারে, নারদা হতে পারে, রোজভ্যালি হতে পারে, কিংবা কয়লা পাচার, গরু পাচার, যা চুরি, দুর্নীতি, তোলাবাজি হচ্ছে, যেগুলোতে সিবিআই ইডি তদন্ত করছে, কিন্তু তার ফলাফল কি? টিভি সিরিয়ালের মতো বছরের পর বছর ধরে ধরে চলছে তদন্ত, কিন্তু ফলাফল মানুষ দেখতে পাচ্ছে না, এবং মূল মাথা পর্যন্ত পৌঁছতে পারছে না। এবং এই যে বিজেপি বলছে তৃণমূলের বিরুদ্ধে লড়বে, মানুষ বলছে তো, বলে আমরা ভেবেছিলাম বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে, কিন্তু আমরা দেখলাম কি, বিজেপি যদি সত্যি লড়তে চাইতো তাহলে কিচ্ছু করতে হতো না। ওরা যদি সিবিআই ইডির তদন্তটা কেন্দ্রীয় সরকার নিরপেক্ষভাবে করতো, তাহলে তৃণমূলকে আজকে খুঁজে পাওয়া যেত না। আবার অপরদিকে যে মানুষগুলো বিজেপিকে ঘৃণা করে, সাম্প্রদায়িক নীতি, মানুষের মধ্যে বিভাজনের নীতিটা বিরোধিতা করে, তারা বলছে যে পশ্চিমবাংলায় আজকে খাল কেটে কুমির এনেছে তো এই তৃণমূল কংগ্রেস। 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, পশ্চিমবাংলার মাটিতে বিজেপি কোনোদিন এইভাবে থাবা বসাতে পারেনি। আরএসএস এর এত
ইউনিট তারা খুলতে এখানে পারেনি, কিন্তু আজকে সেই সুযোগটা করে দিয়েছে তৃণমূল। আর যার ফলে তারা আজকে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভাজন করছে। পশ্চিমবাংলায় কেউ কখনো দাঙ্গার কথা ভাবতে পারতো? এখানে আমাদের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে সরকার না চাইলে দাঙ্গা হয় না। আজকে তো পরিষ্কার হয়েছে সরকার চাইছে বলে আজকে ঘটনাগুলো ঘটছে। এবং সরকার পুলিশের ভূমিকাটা কি, এগুলো কিন্তু মানুষ সবটা দেখছে, এবং মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়েই বুঝেছে বলেই আজকে ব্রিগেডে দেখবেন ঐতিহাসিক ব্রিগেড হয়। এর আগে যত ব্রিগেড হয়েছে সব ব্রিগেডকে ছাপিয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা দেখেছি গোটা পূর্ব মেদিনীপুর থেকে প্রায় 250-র বেশি বাস যাবে শুধু, এছাড়া ছোট গাড়ি, বড় গাড়ি, ট্রেন আছে। এগুলো এত মানুষ যাবে যা আমরাও কেউ ভাবতে পারিনি। আমরা তো মানুষকে নিয়ে যাওয়ার জন্য যোগান দিতে পারছি না, এবং সবচেয়ে বড় কথা মানুষ প্রত্যেকে টাকা দিয়ে তারা টাকা তুলে বাস ঠিক করছে, গাড়ি ঠিক করছে ব্রিগেডে যাওয়ার জন্য। এটা কখনো এর আগে আমরা ভাবি। হলদিয়াতে আমরা দেখেছি সমবায় নির্বাচনে বামেদের জয় হয়েছে, এদিকে হলদিয়ার বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করলো, কি বলবে? না, না, দেখুন, যারা রাজনীতিটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতিটাকে ব্যবহার করে, তারা এদল ওদল হবে। আমি ওই ব্যাপারে কিছু বলবো না, কিন্তু গোটা হলদিয়াতে যদি আপনি দেখেন, গোটা হলদিয়াটাকে তৃণমূল বিজেপি মিলে সর্বনাশের পথে নিয়ে গেছে। কারণ এই হলদিয়া শিল্প নগরীটা আমাদের জেলা বা রাজ্য নয় দাদা, এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের উজ্জ্বলতম একটা শিল্প নগরী। সেই হলদিয়া শিল্প নগরী আমরা ছোট থেকে তো দেখেছি হলদিয়াটাকে, যে বাইরে থেকে হাজার হাজার মানুষ কাজ করতে আসতো হলদিয়াতে, কারণ এত কাজের চাহিদা ছিল। আজকে সেই হলদিয়া থেকে আপনি ভাবতে পারবেন না কাকে চলে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরে, কাকে দিল্লিতে, কাকে কেরালাতে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যেতে হচ্ছে। হলদিয়ার মানুষ কখনো স্বপ্নে ওটা ভাবতে পারে কেন? না, নতুন কোনো শিল্প কলকারখানা তো দূরের ব্যাপার, হলদিয়াতে চালু কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। রোহিত ফরোটেক বন্ধ হয়ে গেছে, মডার্ন কঙ্কাস বন্ধ হয়ে গেছে, রেণুকা সুগার ঢুকছে, বন্ধ হয়ে গেছিল, চালু হয়েছে, মানে তার 90% শ্রমিক ছাঁটাই হয়ে গেছে। তাহলে নতুন করে কিছু হচ্ছে না, যা চালু ছিল বন্ধ হচ্ছে, তার মানে কাজ হারা মানুষের সংখ্যা বাড়ছে। এবং ডক, যে ডকটাকে ঘিরে, মানে যে বন্দরকে ঘিরেই হলদিয়াটা গড়ে উঠেছে, সেই বন্দরে নাব্যতাটা কমে যাচ্ছে, যার ফলে বড় জাহাজগুলো ঢুকতে পারছে না। বড় জাহাজগুলো দূরে দাঁড়িয়ে যাচ্ছে, ছোট জাহাজে মাল খালাস করে নিয়ে বন্দরে ঢোকাতে হচ্ছে, তার মানে ট্রান্সপোর্টিং বেড়ে যাচ্ছে, যার ফলে এই বন্দর থেকে অন্য বন্দরে চলে যাচ্ছে পণ্য বোঝাই জাহাজগুলো, যেগুলো গভীরতা না হলে ঢুকতে পারবে না। তার মানে বন্দরটা আস্তে আস্তে ঢুকছে, আর বন্দর যদি ঢুকে তাহলে গোটা হলদিয়া শিল্পনগরীটা একটা ধ্বংসের পথে এগিয়ে যাবে। আজকে তৃণমূল বিজেপি মিলে এই ধ্বংসের পথটাকে প্রশস্ত করছে। এবং সর্বোপরি শিল্পপতি বা বিনিয়োগকারীরা যারা আসছে, বিভিন্নভাবে তৃণমূলের নেতা, বিজেপির নেতারা উপরতলা থেকে নিচতলা এত তোলাবাজিতে আবদ্ধ হয়ে যাচ্ছে, যার ফলে নতুন কোনো বিনিয়োগকারীরা হলদিয়াতে আসতে ভয় পাচ্ছে। আর শ্রমিকদের অবস্থা খুব খারাপ জায়গা, অধিকাংশ কারখানাতে সিওডি হয়নি, 4 বছর 5 বছর ধরে সিওডি হয়নি, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সেই তুলনায় সিওডি হওয়ার কথা, মানে চার্টার অফ ডিমান্ড হওয়ার কথা, কিন্তু সেগুলোতে করছেন। আবার 2-4টা জায়গাতে যেগুলোতে হচ্ছে শ্রমিকদের চাপে, আবার সেগুলোতে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপির নেতারা মালিক পক্ষের সঙ্গে কথা বলে নিয়ে নিজেদের যে কাটমানি খাওয়ার, নিজেদের যে মুনাফাটা সেটাকে বুঝে নিচ্ছে, তার ফলে বাদ বাকি যেটুকু থাকছে সেইটুকু শ্রমিকরা চুইয়ে চুইয়ে পাচ্ছে, যার ফলে তাদের যে ন্যায্য পাওনা সেই পাওনা থেকে বঞ্চিত হচ্ছে, যার ফলে শ্রমিকরা তৈরি হচ্ছে। এই সময়কালের মধ্যে দুটো নির্বাচন হয়েছে, দুটো নির্বাচন আমাদের নজর কাড়ার মতো। দুর্গাচকের একটা সমবায় হয়েছে, আবার বন্দরের একটা হচ্ছে ক্লাব নির্বাচন হয়েছে, দুটোতেই আমরা বামপন্থীরা জিতেছি। কেন? না, শ্রমিকরা তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে যে হলদিয়াতে CI2 যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করেছিল, তৃণমূল বিজেপি সেটা কেড়ে নিচ্ছে। আজকে কারখানায় কারখানায় CI2 ছিল, তখন একটা নিয়ম করে দিয়েছিল যে এই যে কারখানাতে এর আগে অন্যরকম ছিল, কিন্তু CI2 কারখানায় কারখানায় ইউনিয়নে আসার পর তারা নির্দিষ্ট করে দিয়েছিল যে মালিক পক্ষ সরাসরি বা কন্ট্রাক্টর সরাসরি হচ্ছে তাকে প্রথমে তার PFISI ফান্ডের টাকা শ্রমিকদের আগে জমা করতে হবে, যাতে এই টাকাতে কোনোভাবে দুর্নীতি না হয়, এটা করেছিল। CI2 করেছিল এটা যে কন্ট্রাক্টর চেঞ্জ হবে কিন্তু শ্রমিক একই থাকবে। কিন্তু আজকে আমরা দেখছি কি, তৃণমূল বিজেপি আসার পর কন্ট্রাক্টর চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আগের কন্ট্রাক্টরের কাছে যে শ্রমিকরা কাজ করতো তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের কাজ কি হবে, তৃণমূল বিজেপি কেউ বলতে পারছে না। গোটা হলদিয়া জুড়ে শ্রমিকদের উপর যে জুলুম চলছে এবং যে ভয় ভীতি প্রদর্শিত করে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু শ্রমিকরা সেটা মেনে নিচ্ছে না। আস্তে আস্তে সেটা কিন্তু বিস্ফোরিত হচ্ছে, বিভিন্ন কারখানাতে তার প্রতিফলন এবং এই নির্বাচনগুলোতে তার প্রতিফলন করছে। হলদিয়াটাকে বাঁচানোর জন্য মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। হলদিয়া এই শিল্পাঞ্চল, শিল্পনগরী যদি না বাঁচে,
তাহলে মানে হলদিয়ার আপামর জনসাধারণ তারা কেউ বাঁচবে না। কারণ এর পরোক্ষভাবে প্রভাব পড়ে একটা কারখানাকে ঘিরে, যেমন কিছু মানুষ সরাসরি কর্মসংস্থানে হয়, পরোক্ষভাবে কিছু মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করে। পাশে একটা কেউ চায়ের দোকান করে, পাশে কেউ একটা ঘুগনি মুড়ির দোকান করে, পাশে একটা ভুসিমাল দোকান করে, তার জীবন জীবিকা নির্বাহ হয়। কারখানাগুলো ভালো চললে যারা বাড়ি মালিক তারা বাড়ি ভাড়া পায়। আজকে আপনি হলদিয়ায় এসে দেখবেন মালিকদের, যারা বাড়ি মালিক, তাদের রুমের পর রুম খালি। কেন না সেগুলোতে ভাড়া পাচ্ছে না। কোথা থেকে ভাড়া পাবে না, যেহেতু শ্রমিক তো নতুন করে আর যুক্ত হচ্ছে না, উপরন্তু কাজ হারাচ্ছে, যার ফলে হলদিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে শ্রমিকদের পরিযায়ী শ্রমিক হিসেবে। যার ফলে পরোক্ষভাবে গোটা অর্থনীতি হলদিয়ায় তার একটা প্রভাব পড়ছে মানুষের জীবন জীবিকার প্রশ্নে। এইটার ভয়ঙ্কর বিপদ। আর সে কারণেই হলদিয়াতে আমি বলছি, নির্বাচন যদি পিসফুলি হয়, হলদিয়াতে তৃণমূল বিজেপিকে মানুষ দেখে নিয়েছে। আগে তৃণমূলকে দেখেছিল, তারপরে বিজেপিকে দেখেছে। মানুষ এখন তৈরি হচ্ছে কিভাবে যোগ্য জবাব দিতে হবে তৃণমূল বিজেপি। বিধানসভা দেরি রয়েছে, তবু আমি জিজ্ঞাসা করছি, এই নন্দীগ্রাম এবং হলদিয়া এই দুটো বিধানসভা বামেরা কি পাখির চোখ দেখতে পারে আগামী দিনে 2026-এ এই দুটো শক্তিশালী দলকে উৎখাত করে আবার কি ওখানে বামেদের বিধায়ক দেখা যেতে পারে? আমি আপনাকে এটুকু বলতে পারি, মানুষও তো শেষ কথা বলে। জ্যোতি বসুরা বলে গেছেন, মানুষই ইতিহাস তৈরি করে। মানুষ তার জীবনের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করে, তার থেকে বড় শিক্ষক আর কেউ হয় না। আমি আপনি যাই বলুক, তার যে যাই বলুক না কেন। অতএব হলদিয়া আর নন্দীগ্রাম সহ গোটা পূর্ব মেদিনীপুরের মানুষ, জানেন তো, পূর্ব মেদিনীপুরটা অন্যান্য জেলার তুলনায় একটু ভিন্ন। কারণ পূর্ব মেদিনীপুরে আপনি দেখবেন যে শিক্ষার হারে অনেক এগিয়ে। মাধ্যমিকে রেজাল্ট বেরোলে মানুষ, গোটা বাংলার মানুষ টিভির পর্দার দিকে তাকিয়ে থাকে, মাধ্যমিকে পাশের হারে কে, না পূর্ব মেদিনীপুর। উচ্চ মাধ্যমিকে পাশের হারে কে, না পূর্ব মেদিনীপুর। অর্থাৎ আমাদের জেলার গর্ব এটা, আমরা শিক্ষার হারে অনেক বেশি এগিয়ে। এবং এই জেলা রাজনীতি, শুধু যদি ইতিহাস ঘেটে দেখেন, স্বাধীনতা সংগ্রামের পরতে পরতে এই জেলার মানুষের অবদান রয়েছে। সে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, মা মাতঙ্গিনী থেকে শুরু করে, আপনি যদি দেখেন সতীশ সামন্ত থেকে শুরু করে, অজয় মুখার্জি থেকে, সুশীল ধারা থেকে, আপনি যদি দেখেন যে দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন, মাথা নিচু কখনো করেননি। বীরেন্দ্র শাসমল বলেছিলেন এই এই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে যে আমার মৃত্যুর পরও যেন আমাকে দাঁড়িয়ে দাহ করানো হয়, অর্থাৎ মাথা নিচু করতে চায়নি। তাই মেদিনীপুরের মানুষ কখনো মাথা নোয়ায়নি। তাই আজকে তৃণমূল বিজেপির যে অন্যায় অত্যাচার, তার বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াইটা হচ্ছে। তার জন্য মানুষ কিন্তু প্রতিবাদে রাস্তায় নামছে। হলদিয়া নন্দীগ্রাম তার ব্যতিক্রম নয়। সে মানুষও তৈরি হচ্ছে। এবং 26 সালে আমি বলছি যে যা মানুষ ভাবতে পারছে না, হলদিয়া নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের মানুষ তার বাইরে, মানুষের ভাবনার বাইরে, রাজনীতি নেতাদের ভাবনার বাইরেই কিন্তু একটা দিশা দেখাবে গোটা পশ্চিমবাংলা।